হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। তো ঔরঙ্গজেবের এই দাক্ষিণাত্য নীতি, এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিও ক্লাসে, এবং আলোচনার শেষে যে উত্তরটি 10 নম্বরে তোমাদের লিখতে হবে সেই উত্তরটিও তোমাদেরকে প্রোভাইড করব আলোচনার শেষে। তবে দেখে নেবো আমরা আমাদের মূল বিষয়টি কি রয়েছে। দেখো, বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 10 মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির নাম সিসি 10, এবং এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশনে। দেখো, এই পেপারটির সাজেশনও আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেটা দেখে নিতে পারো, তার লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই সাজেশন থেকে এবার ইম্পর্টেন্ট প্রশ্ন যেটি রয়েছে সেটা হচ্ছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। দাক্ষিণাত্য মানে দক্ষিণ ভারত। তিনি দক্ষিণ ভারত অভিযান করেন, দক্ষিণ ভারত জয় করার চেষ্টা করেন। সেই নীতিটা কি ছিল সেটি নিয়েই কিন্তু আলোচনা। দেখো, ঔরঙ্গজেব যে দক্ষিণ ভারতে অভিযান করেছিলেন এটি কিন্তু তিনি প্রথম করেননি। এর আগে আকবর করেছিলেন, তার আগে শাহজাহান করেছিলেন। তাহলে ঔরঙ্গজেবের এই দাক্ষিণাত্য নীতিটি ছিল তার পূর্ববর্তী যেসব মুঘল সম্রাটরা ছিলেন তাদেরই দেখানো একটি পথ, তাদেরই অনুসৃত একটি নীতি। এটা আলাদা করে তিনি এই নীতিটি নেননি। তো যাই হোক, প্রায় 1680 সালের পর, মানে 81 সাল নাগাদ তিনি উত্তর ভারতের পরিস্থিতিটাকে একটু সামাল দিয়ে তিনি দক্ষিণ ভারতে রওনা করেন, এবং জীবনের বাকি আর 25 থেকে 26 বছর তিনি দক্ষিণ ভারতে কাটান, এবং এখানেই তিনি একটা সময় মারা যান আহমদনগরে মার্চ মাসের 3 তারিখে 1707 সালে। এবং এই জন্য দক্ষিণ ভারতকে বলা হয় তার জীবনের এবং তার সাম্রাজ্যের সমাধিস্থল বলা হয় এই দক্ষিণ ভারতকে। তা দক্ষিণ ভারতে তিনি গিয়েছিলেন মূলত সেই সময় যে দুটি শিয়া রাজ্য ছিল দক্ষিণ ভারতে, বিজাপুর আর গোলকুন্ডা, এই দুটো রাজ্য, এবং পাশে ছিল মারাঠা রাজ্য। এই 3টি রাজ্যকে মূলত দখল করার জন্য, এবং আকবরের ঔরঙ্গজেবের একজন বিদ্রোহী পুত্র ছিলেন, তার নাম দ্বিতীয় আকবর। সেই দ্বিতীয় আকবর ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি মারাঠাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। তাহলে এই পুত্রকেও তিনি দমন করতে বা শায়েস্তা করতে বা তাকে সবক শেখানোর জন্য তিনি এই দক্ষিণ ভারতে অভিযান করেন। মূলত 3টি উদ্দেশ্য, মারাঠা, বিজাপুর আর গোলকুন্ডা, এই 3টি রাজ্যকে দখল করার জন্য বা দমন করার উদ্দেশ্য নিয়ে তিনি দক্ষিণ ভারতে অভিযান করেন। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, ভূমিকা পয়েন্ট। এরপরে দেখো রয়েছে যে বিজাপুর ও গোলকুন্ডার বিরুদ্ধে অভিযানের কারণ। তা কেন এটা অভিযান করলেন এই বিজাপুর এবং গোলকুন্ডা, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। দেখো, যখন শাহজাহানের রাজত্বকালে ঔরঙ্গজেব দক্ষিণ ভারতের শাসনকর্তা ছিলেন, তখনই কিন্তু তিনি এই দুটি রাজ্য দখল করতে চেয়েছিলেন, কিন্তু তার বড় ভাই দারা এবং বোন জাহানারা, ইনাদের বিরোধিতা এবং শাহজাহানেরও কিছুটা বিরোধিতার কারণে তিনি এই রাজ্য দুটো কিন্তু দখল করতে পারেননি। এরপর যখন 1658 খ্রিস্টাব্দ নাগাদ তিনি উত্তর ভারতে মুঘল সম্রাট হন, তখন তিনি উত্তর ভারত নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি আর দক্ষিণ ভারতের দিকে নজর দিতে পারেন। ফলে এই যে সময়টা 1658 সালে তিনি মুঘল সম্রাট হওয়ার পর তিনি উত্তর ভারত নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে তিনি দক্ষিণ ভারতের দিকে নজর দিতে পারেননি। তাই 1658 থেকে 1681 পর্যন্ত এই 23 বছর তিনি দক্ষিণ ভারতের দিকে তাকাননি। এই 23 বছরে এই দক্ষিণ ভারতের এই যে দুটি রাজ্য, গোলকুন্ডা এবং বিজাপুর, এই রাজ্য দুটি কিন্তু স্বাধীনভাবে তাদের সাম্রাজ্য বিস্তারের সুযোগ পায়, এবং মুঘলদের যে সাম্রাজ্যবাদী আগ্রাসন তা থেকে তারা রক্ষা পায়। এবং একটা সময় বলা হয় যে এই রাজ্য দুটি, শিয়া রাজ্য দুটি, তাদের মসজিদে বিভিন্ন মূর্তি পূজা, গান বাজনা এগুলো করতেন। সম্রাট বারবার এদেরকে বলা সত্ত্বেও, মানে ঔরঙ্গজেব বারণ করা সত্ত্বেও তারা শোনেননি। এবং এই রাজ্য দুটিতে অনেক হিন্দু কর্মচারীরা, বিশেষ করে ব্রাহ্মণেরা সেখানে বড় বড় উচ্চ রাজপদে তারা নিযুক্ত ছিলেন, সেগুলো ঔরঙ্গজেবের ভালো লাগেনি। এছাড়া এই রাজ্য দুটি মুঘল সম্রাটের প্রতি তারা বশ্যতা দেখাতেন না, তারা বশ্যতা দেখাতেন পারস্য সম্রাটের প্রতি। এছাড়া নিয়মিত করও প্রদান করতেন না। এছাড়া এই দক্ষিণ ভারতের এই শিয়া রাজ্য দুটির অস্তিত্ব সম্রাট ঔরঙ্গজেবের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তো এইসব কারণে এই রাজ্য দুটিকে দখল করার উদ্দেশ্য নিয়ে 1681 সালে তিনি দক্ষিণ ভারতে অভিযান করেন এবং এই বিজাপুর গোলকুন্ডার বিরুদ্ধে অভিযান করেন। এরপরে আমরা দেখছি যেটা, সেটি হচ্ছে যে বিজাপুর জয়। দেখো, 1686 সালে তিনি প্রথম এই বিজাপুর আক্রমণ করেন। তার যে পুত্র ছিল আজম, প্রথম সে আজম যায়
গিয়ে এই বিজাপুরকে আক্রমণ করে। পরবর্তীকালে ঔরঙ্গজেবও সেখানে প্রবেশ করে। দীর্ঘদিন এই বিজাপুরের যে দুর্গ, সেই দুর্গ রাজধানী, সেই রাজধানীকে অবরোধ করে রাখেন, প্রায় 18 মাস অবরোধ করে রাখেন এই মুঘল বাহিনী। এবং 18 মাস অবরোধ করার পর এই বিজাপুরের যে রাজা ইউসুফ আদিল শাহ তিনি পরাজয় স্বীকার করেন এবং এই বিজাপুর রাজ্যটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। এরপরে ঔরঙ্গজেবের নজর পড়ে গোলকুন্ডার উপর। তা গোলকুন্ডা ছিল হীরের খনি, সোনার খনি। এছাড়া গোলকুন্ডা একটা বড় সমৃদ্ধ বন্দর ছিল। এজন্য এই জায়গাটা দখল করার জন্য ঔরঙ্গজেব লালায়িত ছিলেন। এবং এই জায়গায়ও এই গোলকুন্ডাতে বাসবান্না এবং কামান্না বলে দুই ব্রাহ্মণ পণ্ডিত এখানে উচ্চ রাজপদে ছিলেন। এটা ঔরঙ্গজেব মেনে নিতে পারেননি। তাই ঔরঙ্গজেব এই গোলকুন্ডা আক্রমণ করেন এবং গোলকুন্ডার দুর্গ দীর্ঘদিন অবরোধ করে রাখেন, প্রায় 8 মাস। এবং 8 মাস অবরোধ করে রাখার পর এই দুর্গের যারা দুর্গরক্ষী তাদেরকে ঘুষ দিয়ে এবং বিশ্বাসঘাতকতার সাথে ঔরঙ্গজেব এই গোলকুন্ডা রাজ্যটিও কিন্তু জয় করেন। তাহলে গোলকুন্ডা জয় হয়ে গেল। এরপরে যে পার্টটি আছে দেখো, ঔরঙ্গজেব ও শিবাজি। তাহলে বিজাপুর গোলকুন্ডা জয় হয়ে গেল। এবার হচ্ছে মারাঠা অধিপতি শিবাজিকে তিনি কিভাবে দমন করবেন তার জন্য তিনি এবার চিন্তা ভাবনা করতে থাকেন। তা শিবাজিকে দমন করার জন্য ঔরঙ্গজেবের যে মামা মাতুল শায়েস্তা খাঁকে পাঠান। তা শায়েস্তা খাঁ যান মারাঠার অধিপতি শিবাজিকে দমন করার জন্য, কিন্তু এই শায়েস্তা খাঁ শিবাজির কাছে উল্টে নিজেই শায়েস্তা হয়ে যান। উল্টে নিজেই শায়েস্তা হয়ে তিনি ফিরে আসেন এবং এই শায়েস্তা খাঁর শিবিরে শিবাজি অতর্কিতে আক্রমণ করেন এবং তার আঙুলও কাটা পড়ে যায়, তার পুত্র মারা যায়। মানে এক প্রকার শায়েস্তা খাঁ নিজেই শায়েস্তা হয়ে যান এবং ফিরে আসেন। এরপর ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য রাজপুত রাজা জয় সিংহ এবং মুঘলদের এক বিখ্যাত সেনাপতি দিলির খাঁকে পাঠান। তা দিলির খাঁ এবং জয় সিং বিভিন্ন কৌশলে ঔরঙ্গজেবকে পরাজিত করেন এবং শিবাজিকে পরাজিত করেন। এবং শিবাজির সাথে একটা চুক্তি হয় 1665 সালে পুরন্দরের সন্ধি। এই সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের বশ্যতা মেনে নেন এবং শিবাজির অধিকারে থাকা 23টি দুর্গ মুঘলদের হাতে তুলে দেন। এবং শিবাজির যে পুত্র শম্ভুজি, এই শম্ভুজিকে 5 হাজারি মনসবদার পদে নিয়োগ করা হয়। তাহলে একটা বোঝাপড়া তৈরি হয় শিবাজির সাথে ঔরঙ্গজেবের, মানে মুঘল রাজশক্তি, সেটা জয় সিং এর নেতৃত্বে হয়। এরপর যখন জয় সিং দিল্লিতে শিবাজিকে আমন্ত্রণ করেন সেখানে মুঘল দরবারে যাওয়ার জন্য, শিবাজি সেই মুঘল দরবারে গেলে ঔরঙ্গজেব তাকে বন্দি করেন, কৌশলে বন্দি করেন এবং তার পুত্রকে এবং শিবাজিকে বন্দি করেন। সেই জায়গা থেকেও কিন্তু শিবাজি আবার গোপনে ছদ্মবেশে ফলের ঝুড়িতে বসে তিনি সেখান থেকে পালিয়ে আসেন এবং নিজে রাজ্যে ফিরে এসে 2-4 বছর চুপচাপ থেকে আবার শক্তি সঞ্চয় করে এই যে 23টি দুর্গ মুঘলদেরকে তিনি ছেড়ে দিয়েছিলেন এগুলো একে একে দখল করতে থাকেন। এবং 1675 গিয়ে তিনি রায়গড় দুর্গে নিজের রাজ্যাভিষেক করেন এবং ছত্রপতি শিবাজি নাম ধারণ করেন এবং মুঘলদের বিরুদ্ধে ফাইট শুরু করে দেন। এবং এইভাবে শিবাজিকে কোনোভাবেই তাকে আটকানো সম্ভব নয়। ঔরঙ্গজেব এটা লক্ষ্য করে শিবাজিকে রাজা উপাধি দেন এবং তার সাথে একটা বশ্যতার জায়গায় চলে আসতে চান। যাই হোক, এরকম একটা পরিবেশে শিবাজি মারা যায়। 1680 নাগাদ গিয়ে শিবাজি মারা যায় এবং শিবাজি মারা যাওয়ার পর তার পুত্র যে শম্ভুজি তিনি সিংহাসনে বসেন। এই মুঘল বাহিনী এই শম্ভুজিকে পরাজিত করে তার রাজধানী রায়গড় দখল করে শম্ভুজিকে হত্যা করে এবং শম্ভুজির যে শিশুপুত্র শাহুজিকে তারা বন্দী করে রাখে রায়গড় গোয়ালিয়র দুর্গে। এদিকে শম্ভুজির আরেক ভাই ছিল রাজারাম। রাজারাম তখন কর্ণাটকে পালিয়ে যান এবং রাজারামের বিধবাপতি তারাবাই এবং তারাবাইয়ের শিশুপুত্র তৃতীয় শিবাজি তাকে সিংহাসনে বসিয়ে এই তারাবাই মুঘলদের বিরুদ্ধে কিন্তু তার যে সংগ্রাম সেটা চালিয়ে যান। এবং 1700 খ্রিস্টাব্দ নাগাদ এই তারাবাই মুঘলদের সাথে বশ্যতা স্বীকার করার জন্য বা চুক্তি করার জন্য একটি পাঠান, মানে একটি অফার ঔরঙ্গজেবকে দেন, কিন্তু ঔরঙ্গজেব সেটা কিন্তু মেনে নেননি। যদি মেনে নিতেন তাহলে কিন্তু দাক্ষিণাত্য নীতি অন্য খাতে বইত মুঘলদের, কিন্তু সেটা হয়নি। এটা ঔরঙ্গজেবের একটা চরম ভুল ছিল। তাহলে দেখো এই জায়গায় যেটা আমরা দেখছি যে ঔরঙ্গজেবের শিবাজি শায়েস্তা খাঁকে পাঠাচ্ছেন, প্রথম দমন হচ্ছে শায়েস্তা খাঁ, এরপর জয় সিংকে পাঠাচ্ছেন, জয় সিং এর সাথে চুক্তি হচ্ছে শিবাজির। এবং শিবাজির যে উত্তরাধিকার যারা রয়েছেন যেমন শম্ভুজি, শাহুজি এবং রাজারাম, তারাবাই, তৃতীয় শিবাজি, এনাদের সময়ও কিন্তু এই
ঔরঙ্গজেবের সাথে মারাঠাদের কিন্তু যে ফাইট সেটা কিন্তু টিকে থাকছে। এরপরে দেখবো আমরা মূল্যায়নের প্রসঙ্গে। দেখো, মূল্যায়নে যাওয়ার আগে ব্যর্থতার একটু ব্যাপারটা আলোচনা করতে হবে যে এই দাক্ষিণাত্য নীতি ঔরঙ্গজেবের কেন ব্যর্থ হয়। তার অনেকগুলো কারণ। প্রথমত ঔরঙ্গজেবের যারা সেনাপতিরা ছিলেন, যে সেনারা ছিলেন, সৈন্যবাহিনীর সেনারা, তারা কিন্তু দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং দক্ষিণ ভারত ছিল উত্তর ভারত থেকে অনেকটা দূরে। এত দূর থেকে গিয়ে বিজাপুর গোলকুন্ডার মতো একটা শক্তিশালী রাজ্যকে কবজা করা, তাদেরকে দমন করা, এটা কিন্তু অত সহজ ছিল না। এবং দক্ষিণ ভারত ছিল একটা অনুর্বর জায়গা, সেখান থেকে ভালো রাজস্ব আদায় করা হতো না। এই রাজ্য দুটো দখল করাটাও ছিল একটা চরম ভুল। এই জন্য ভিনসেন্ট স্মিথ বলছেন যে ঔরঙ্গজেবের জীবনে একটা চূড়ান্ত ভুল ছিল এই বিজাপুর এবং গোলকুন্ডা রাজ্য দুটি জয় করা। কারণ এই জায়গার, এই দুটি রাজ্যের যারা কর্মচ্যুত সৈনিক, তারা পরবর্তীকালে মারাঠা যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সেনাবাহিনীতে গিয়ে তারা যোগদান করে এবং মারাঠা শক্তিকে আরো শক্তিশালী করে তোলে। তাহলে ঔরঙ্গজেব যদি এই দুটো রাজ্য, শিয়া রাজ্য দুটিকে যদি জয় না করে বরঞ্চ তাদের সহযোগিতা নিয়ে মারাঠাদের দমন করতেন, তাহলে কিন্তু অনেক বেটার করতেন। অবশ্য এখানে সতীশ চন্দ্রও বলছেন যে না, এই বিজাপুর গোলকুন্ডা জয় করার এই নীতিটা কিন্তু আকবরই প্রথম শুরু করেছিলেন, ঔরঙ্গজেব নয়। তাই ঔরঙ্গজেবের এটাকে একেবারে ভ্রান্ত বলা যায় না। তা যাই হোক, এই মূল্যায়ন প্রসঙ্গে এটা লিখতে হবে যে দীর্ঘদিন ধরে তিনি উত্তর ভারত ছেড়ে দক্ষিণ ভারতে গিয়েছিলেন, যার ফলে উত্তর ভারতের যারা ছোট ছোট যেসব রাজ্যগুলো ছিল তারা স্বাধীন হয়ে যায়, তারা মাথাচাড়া দিয়ে ওঠে, উত্তর ভারতে অসন্তোষ দেখা দেয় জনগণের ভিতরে, এবং বেতনের অভাবে কর্মচারী থেকে শুরু করে সেনাদল প্রত্যেকে বিদ্রোহ করে এবং উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়। এবং দক্ষিণ ভারতে যে দীর্ঘদিন ধরে যুদ্ধ করছেন, এর ফলে যে সেখানকার ফসল, সেখানকার জনজীবন ব্যাহত হয়। হ্যাঁ, উত্তর ভারত তো ভয়ই, দক্ষিণ ভারতেও হয়। এইভাবে তিনি কিন্তু এই দক্ষিণ ভারতে থাকার ফলে উত্তর ভারতে যেমন একটা সমস্যা তৈরি হয়েছিল, তেমনি দক্ষিণ ভারতে একটা সমস্যা তৈরি হয়ে গেছিল। তাই উত্তর ভারতে দীর্ঘদিন অনুপস্থিতির কারণে তার উত্তর ভারতে তার এই যে সাম্রাজ্যের বন্ধন, সেটা কিন্তু শিথিল হয়ে যায়। দেখো, ঔরঙ্গজেবের সময় এই যে বিজাপুর গোলকুন্ডা জয় করলেন, এর ফলে সাম্রাজ্য বিরাট আকার ধারণ করে, কাবুল থেকে কাশ্মীর, হ্যাঁ, একেবারে বিরাট বড় সাম্রাজ্য। কিন্তু এত বড় সাম্রাজ্যকে কিন্তু টিকিয়ে রাখা সম্ভব, একজনের পক্ষে সম্ভব নয়। বরঞ্চ এত বড় সাম্রাজ্য যে তিনি তৈরি করলেন, এখান থেকেই তার পতনের বীজটা শুরু, তার পতনটা এখান থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তাই আমরা বলি যে নেপোলিয়ানের যেমন স্পেনীয় অভিযান বা স্পেন অভিযান, পর্তুগাল অভিযান যেমন ছিল, তার একটা স্পেনীয় ক্ষত তার সাম্রাজ্যের পতনের জন্য প্রধান কারণ ছিল এটাই। ঠিক তেমনি ঔরঙ্গজেবের এই যে দাক্ষিণাত্য নীতি বা তার এই যে দাক্ষিণাত্য ক্ষত, এটাই ছিল তার এবং তার সাম্রাজ্যের পতনের মূল কারণ। তো এই প্রশ্নটির উত্তর কিভাবে আমরা লিখব, সেটা নিয়ে আমরা এবার অন স্ক্রিনে আলোচনা করব। CC10 বিএ হিস্ট্রি অনার্স CC10 নাম্বার 10 এর জন্য যে প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি পর্যালোচনা করো। উত্তরটি তোমরা এইভাবে লিখবে: আওরঙ্গজেব অন্য যে নীতিকে কেন্দ্র করে ঐতিহাসিকদের মধ্যে তীব্র মতভেদ ও বাক বিতণ্ডা সৃষ্টি হয়েছে, তা হলো দাক্ষিণাত্য নীতি। এই নীতি নাকি তার চরম সর্বনাশ ও পতন ডেকে এনেছিল। উত্তর ভারতের অবস্থা একটু স্থিতিশীল হলেই তিনি দাক্ষিণাত্যে তার সর্বশক্তি প্রয়োগ করে মুঘল প্রাধান্য সুনিশ্চিত করতে তৎপর হন। 1681 থেকে 1707 সালে তার মৃত্যু পর্যন্ত আওরঙ্গজেব দাক্ষিণাত্যে কাটান এবং মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতে সরে যায়। দাক্ষিণাত্যে আওরঙ্গজেবের ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হতে হয়েছিল। প্রথমত শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি মুঘলদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রূপে আবির্ভূত হয়েছিল। দ্বিতীয়ত দাক্ষিণাত্যে দুই শিয়া সুলতানি রাজ্য বিজাপুর ও গোলকুন্ডার স্বাধীন অবস্থিতি তার মনোপুত ছিল না। আকবর থেকে শুরু করে শাহজাহান পর্যন্ত সমস্ত মুঘল সম্রাট দাক্ষিণাত্যে অভিযান করলেও তারা কেউই দাক্ষিণাত্য মুঘল সাম্রাজ্য নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি। আওরঙ্গজেব এই অসম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে মুঘল সাম্রাজ্যের সর্বাধিক বিস্তৃতি ঘটাতে উদ্গ্রীব ছিলেন। তৃতীয়ত পুত্র দ্বিতীয় আকবর তার বিরুদ্ধে বিদ্রোহ করায় আওরঙ্গজেবের সমস্যা জটিলতর হয়েছিল। পরের প্যারা দেখো, আলোচনার সুবিধার্থে অধ্যাপক সতীশ চন্দ্র আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতিকে 4টি পর্বে বিভক্ত করেছেন। প্রথমে 1658 থেকে 1668, 1668 থেকে 1684, 1684 থেকে 1687 এবং 1687 থেকে 1707। প্রথম পর্বে আওরঙ্গজেবের লক্ষ্য ছিল 1636 সালের চুক্তি অনুসারে আহমদনগরের কাছ থেকে যেসব অঞ্চল বিজাপুর লাভ করেছিল তা দখল করা। দ্বিতীয় পর্বে মূল বিষয়বস্তু ছিল মারাঠা মুঘল দ্বন্দ্ব। তৃতীয় পর্বে তিনি বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য দুটিকে সরাসরি মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। শেষ পর্বে তিনি মারাঠাদের সঙ্গে শেষ মোকাবেলায় ব্যস্ত ছিলেন। সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে আওরঙ্গজেবের মারাঠা বিজাপুরের বিরোধিতার সম্মুখীন হতে হয়েছিল, তবে শিবাজির বিরুদ্ধে সংগ্রামে
আওরঙ্গজেবের পক্ষে বিজাপুরের সাহায্য প্রত্যাশা এক অলীক স্বপ্ন ছিল, কারণ মুঘলদের আচরণে বিজাপুর খুবই ক্রুদ্ধ অসন্তুষ্ট ছিল। আওরঙ্গজেব শেষ পর্যন্ত দাক্ষিণাত্যের ভারপ্রাপ্ত রাজপুত নেতা জয়সিংকে শিবাজী ও বিজাপুরের উভয়কে দমন করার নির্দেশ দেন। তবে এই পর্বে শিবাজী দ্রুত ক্ষমতা বৃদ্ধি ঘটলে মুঘলদের পক্ষে তার অগ্রগতি রোধ করা সম্ভব হয়নি। পরের প্যারায় দেখো, আওরঙ্গজেব 1673 খ্রিস্টাব্দে শাহ আলমকে সরিয়ে বাহাদুর খানকে দাক্ষিণাত্যে সুবাদার নিযুক্ত করেন। 1676 সালে বাহাদুর শাহ বিজাপুর আক্রমণ করেন এবং গুলবর্গা ও নল দুর্গ দখল করেন। পরবর্তী সুবাদার দিলের খান 1679 থেকে 80 সালে বিজাপুর দখল করতে ব্যর্থ হন। সুতরাং 1666 থেকে 80 সালের মধ্যে আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ছিল নৈরাশ্যজনক ও সম্পূর্ণরূপে ব্যর্থ। একদিকে শিবাজীর অগ্রগতি যেমন তিনি রুখতে পারেননি, অন্যদিকে তেমনি দাক্ষিণাত্যের রাজ্যগুলিকে শিবাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে পারেননি। অধ্যাপক সতীশচন্দ্রের ভাষায় লুক অফ এ কনসিস্টেন্ট পলিসি অব ক্যারেক্টারাইজ অব দ্য পিরিয়ড। এরপর 1681 সালে স্বয়ং আওরঙ্গজেব তার বিদ্রোহী পুত্র আকবরের পশ্চাৎধাবন করে দাক্ষিণাত্যে উপস্থিত হন এবং ইতিমধ্যে 1680 সালে শিবাজী মারা যান, কিন্তু তার দুই পুত্র শম্ভুজি মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। ঔরঙ্গজেব 18 মাস অবরোধ করে 1686 সালে বিজাপুরের পতন ঘটান এবং 1687 সালে তিনি গোলকুন্ডা অধিকার করেন। এর ফলে আওরঙ্গজেব তার ক্ষমতার শীর্ষে আরোহণ করেন, কিন্তু এরপরই শুরু হয় তার জীবনের জটিলতম অধ্যায়। 4 নম্বর প্যারায় দেখো, বিজাপুর ও গোলকুন্ডার পতনের পর আওরঙ্গজেব তার পূর্ণ শক্তি নিয়ে মারাঠাদের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হন। শম্ভুজি আওরঙ্গজেব ও বুরহানপুর দখল করেন। শম্ভুজি আওরঙ্গাবাদ ও বুরহানপুর দখল করেন এবং আওরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে আশ্রয় দান করলে মুঘলদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু শম্ভুজি সিদি ও পর্তুগিজদের বিরুদ্ধে যুদ্ধ করে সময় নষ্ট করেন। এই অবস্থায় আকবর হতাশ হয়ে ভারত ছেড়ে ইরানে চলে যান এবং মুঘলরা এক সংকট থেকে রক্ষা পায়। আসলে শম্ভুজি ছিলেন অলস ও উদ্যমহীন। শেষ পর্যন্ত তিনি মুঘলদের হাতে ধরা পড়েন এবং আওরঙ্গজেব তাকে হত্যার নির্দেশ দেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই হত্যা ছিল অদূরদর্শিতার পরিচায়ক। আওরঙ্গজেবের উচিত ছিল মারাঠাদের সঙ্গে সন্ধি করে দাক্ষিণাত্যে নিজ ক্ষমতা প্রতিষ্ঠিত করা। পরিবর্তে তিনি মারাঠাদের সঙ্গে এক দীর্ঘস্থায়ী সংঘর্ষের ক্ষেত্র প্রস্তুত করেন। মারাঠা সর্দাররা লুটতরাজ করে চারিদিকে এক ত্রাসের সঞ্চার করেন। মুঘল সেনাবাহিনীর পক্ষে এই সব কার্যকলাপ বন্ধ করা অসম্ভব ছিল। শম্ভুজির ছোট ভাই রাজারাম ছত্রপতির পদে অভিষিক্ত হন এবং মুঘলদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যান। অবশেষে 1703 সালে আওরঙ্গজেব মারাঠাদের সঙ্গে এক বোঝাপড়ায় আসতে সম্মত হন এবং আওরঙ্গজেব বুঝতে পারেন মারাঠার শক্তিকে পুরোপুরি দমন করা অসম্ভব। 1707 সালে আওরঙ্গজেব যখন মারা যান তখন মুঘল সাম্রাজ্যের আয়তন ছিল সর্ববৃহৎ, কিন্তু আসলে তা ছিল অন্তঃসার শূন্য। তার জীবদ্দশাতে এই পতনের লক্ষণগুলি স্পষ্ট হয়ে উঠেছিল। এবার ফলাফল হবে। ফলাফলে দেখো, এখানে দাক্ষিণাত্য ক্ষত বলে কিন্তু লেখা আছে। এটা 5 নম্বরের পার্ট একটা, এটা 10 নম্বরের পার্টের সাথে লিখতে হবে। এই দাক্ষিণাত্য ক্ষত যদি তোমাদের টিকাতে আসে তোমরা কিন্তু এই পার্টটি কিন্তু লিখতে পারবে। আপাত দৃষ্টিতে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি সফল বলে মনে হতে পারে। আকবর, জাহাঙ্গীর, শাহজাহান যা পারেননি ঔরঙ্গজেব তা পেরেছিলেন। অর্থাৎ সুদূর দাক্ষিণাত্য পর্যন্ত মুঘল সাম্রাজ্যের বিস্তৃতি ঘটেছিল। বিজাপুর ও গোলকুন্ডার পতন হয়েছিল। মারাঠা শক্তি অবশ্য অপরাজিত ছিল, কিন্তু এর সব কিছুই ছিল অল্প স্থায়ী। আওরঙ্গজেবের মৃত্যুর পরেই সুবিশাল মুঘল সাম্রাজ্য পতনের মুখে ধাবিত হয়। তার জন্য হয়তো পরবর্তী মুঘল সম্রাটও অনেকাংশে দায়ী ছিলেন। তবে এটুকু সুস্পষ্ট ভাষায় বলা যায় যে এই সুবিশাল সাম্রাজ্য দিল্লি থেকে শাসন করা অসম্ভব ছিল। অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বিফল হয়েছিল। এর ফলে ব্যাপক প্রাণহানি ও বিপুল অর্থ ব্যয় হয়েছিল। রাজকোষ দেউলিয়া হয়ে গিয়েছিল। অষ্টাদশ শতকে যে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল তার বীজ নিহিত ছিল আওরঙ্গজেবের এই রাজত্বকালেই। কোষাগার শূন্য হয়, সৈনিকদের বেতন বকেয়া থেকে যায়, তারা বিদ্রোহ করে। যুদ্ধের ব্যয়ভার বহন করতে গিয়ে ঔরঙ্গজেবকে দরাজ হাতে মনসব দিতে হয়। তার রাজত্বের শেষার্ধে মনসবদারদের সংখ্যা ছিল 11,456। অন্যদিকে দাক্ষিণাত্যে জমি অনুর্বর হয়, জায়গিরদারি সংকটের মাত্রা তীব্রতর হয়েছিল। জায়গিরদারি সংকট কৃষি সংকটের জন্ম দিয়েছিল। জায়গিরদারি সংকটের অনিবার্য পরিণতি ছিল প্রজাপীড়ন। কৃষকদের উপর শোষণের সীমা ছাড়িয়ে গেলে শুরু হয় একের পর এক কৃষক বিদ্রোহ। এই অর্থনৈতিক সংকটের পরিণতি মুঘল সাম্রাজ্যের অস্তিত্বের পক্ষে শুভ হয়নি। এদিকে দাক্ষিণাত্য জুড়ে মারাঠা ও মুঘল বাহিনী উভয়ই যে লুটতরাজ চালায়, তার ফলে কৃষি ও ব্যবসা বাণিজ্য সবকিছুই বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ঐতিহাসিক জে.এফ. রিচার্ড তার দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে লিখেছেন যে এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে গিয়েছিল, বহু লোকক্ষয় লোকালয় জনশূন্য হয়ে গিয়েছিল। এবং শেষ প্যারা দেখো, কিন্তু 6 নম্বর প্যারা, কিন্তু শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, রাজনৈতিক দিক থেকে আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ব্যর্থ হয়েছিল। দীর্ঘ প্রায় 25 বছর তিনি উত্তর ভারতে অনুপস্থিত ছিলেন, ফলে সেখানকার প্রশাসন অবহেলিত ছিল। এই সুযোগে দিকে দিকে বিদ্রোহ ঘটে। উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখা দেয় নৈরাজ্য অরাজকতা। এখানে সম্রাটের পৃষ্ঠপোষকতার অভাবে স্থাপত্য শিল্পের ব্যাপক অবনতি ঘটেছিল। বস্তুত দাক্ষিণাত্যে আওরঙ্গজেবের দীর্ঘদিনের পরিশ্রম ও বিপুল অর্থব্যয় অর্থহীন হয়ে পড়েছিল। এর ফলে মুঘল সাম্রাজ্য কোনোভাবে উপকৃত হয়নি, বরং ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই প্রেক্ষাপটে স্যার যদুনাথ সরকার এই সিদ্ধান্তে এসেছেন যে স্পেনীয় ক্ষত যেমন নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল, তেমনি একইভাবে দাক্ষিণাত্য ক্ষত মুঘল সাম্রাজ্যের সর্বনাশের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বিগত দিনের ঐতিহাসিক
এলফিনস্টোন ও ভিনসেন্ট স্মিথ আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনা করে বলেছেন যে বিজাপুর ও গোলকুন্ডা রাজ্য ধ্বংস করে তিনি মারাত্মক ভুল করেন এবং অবিবেচকের মতো কাজ করেছিলেন। তাদের মতে এর ফলে মারাঠারাই লাভজনক হয়েছিল। তবে অধ্যাপক সতীশ চন্দ্র তার মেডিভাল ইন্ডিয়া গ্রন্থে মন্তব্য করেছেন যে দাক্ষিণাত্যে শিল্প বাণিজ্য কৃষি বিপর্যস্ত হলেও জনসংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেলেও বা চতুর্দিকে অরাজকতা দেখা দিলেও উত্তর ভারতের মুঘল শক্তি ছিল অপ্রতিদ্বন্দ্বী। কাজে তখনই সবকিছু নিঃশেষিত হয়ে গিয়েছিল বলে মনে করার কোনো কারণ নেই। শুধু এটুকু বলা যেতে পারে যে আওরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের ভিতকে কাঁপিয়ে দিয়েছিল। এই ছিল মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। এটা 10 নম্বরের প্রশ্ন। এর ভিতরে যদি তোমাদের দাক্ষিণাত্য ক্ষত বলে যে প্রশ্নটা আছে, যদি টিকা আকারে, সেটিও কিন্তু এখানে লাস্ট 3টি প্যারাতে সেটাকে কিন্তু মেনশন করা হয়েছে, সেটিও কিন্তু এখান থেকে তোমরা কালেক্ট করে নিতে